মা তোমার দুইটা মেয়ে কোথায় বলো তো? সে কখন থেকে আমি অপেক্ষা করছি তাদের জন্য, কেউ নিচে আসছে না। আমার তো অফিসে যেতে হবে নাকি? এই জাঙ্কুক বাবা, এত রেগে যাচ্ছিস কেন? হয়তো রেডি হচ্ছে, মেয়ে মানুষ বলে কথা, একটু মেকআপ করবে, সাজুগুজু করবে, এটাই তো। হ্যাঁ এটাই তো, মেয়ে মানুষ বলে সাজুগুজু করতে হবে, এই জন্যই বলা হয় কোথাও গেলে একলা যাবে, মেয়ে মানুষকে সঙ্গে করে নিয়ে যাবে না, তাহলে তুমি তোমার সঠিক জায়গায় সঠিক সময়ে উপস্থিত থাকতে পারবে না। আমি বলে রাখছি মা, 5 মিনিটের মধ্যে যদি তারা নিচে না আসে তাহলে আমি তাদেরকে রেখেই চলে যাব, আর কখনো তাদেরকে আমি ভার্সিটি নামিয়ে দিয়ে যাব না, তাদেরকে বলে দিও। আহা, এত রেগে যাচ্ছিস কেন? আমি ডাকছি। তে জিমিনা, তোরা কোথায়? এই তো মা, চলে এসেছি। সরি ভাইয়া, একটু লেট হয়ে গেছে। হোয়াট সরি? তুই এটা কি একটু লেট বলছিস? 1 ঘন্টা যাবত অপেক্ষা করছি তোদের জন্য। আমি কিন্তু তোদেরকে আর কোথাও নিয়ে যাচ্ছি না। না ভাইয়া, এমনটা করো না। আজকে প্রমিস করছি কালকে থেকে একদম সঠিক টাইমে চলে আসবো, তোমার আগে রেডি হয়ে চলে আসবো বলছি। আর কত এই ডায়লগটা দিবি? আজকে আমি তোদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি কখনো 1 মিনিটও লেট করিস তাহলে জাঙ্কুক রেগে বাড়ি থেকে বের হয়ে আসে, তে আর জীবনে তার পেছনে আসে। জাঙ্কুক তাদের দুজনকে ভার্সিটি নামিয়ে দিয়ে গেছে। তারা দুজন ক্লাসে যাচ্ছিল, এর মাঝে একটা ছেলে এসে তার পথ আটকায়। কোথায় যাচ্ছ সুইটি? এত কেন হাসছো? উফ, তোমার এই হাসি দেখে পুরো পাগল হয়ে যায় আমি। তার সামনে কাই দাঁড়িয়ে আছে আর আজেবাজে কথা বলছে। কাই হচ্ছে ভার্সিটির সিনিয়র, কিন্তু সে প্রায় সময় দেখে বিরক্ত করে, আলতু ফালতু কথা বলে, যেটাতে একদম পছন্দ না, যেমনটা এখন করছে। তে খুব বিরক্ত লাগছে। কি হলো তে, কথা বলছো না কেন? উফ, একে নিয়ে যে আমি কি করবো? সিনিয়র না হলে দেখাতো মজা, এভাবে কথা বলছে আমার সাথে। ভাইয়া যদি কখনো দেখে ফেলে তাহলে আমাকে আর আস্ত রাখবে না। তা তো ভয় পেয়ে কথা কেন বলছো? আর এতদিন ভার্সিটি কেন আসোনি? এই ক্লাসের টিচার চলে এসেছে, চল পরেও কথা বলা যাবে। আচ্ছা কাই ভাইয়া, আপনি থাকেন, আমাদের টিচার চলে এসেছে, আমরা ওরা আসছি। আরে চল বলছি এখান থেকে। যাক বাবা, ও তো চলে গেল। যাই হোক, আজকে যখন তুমি এসেছো তাহলে আমি আর দেরি করব না, আজকেই তোমাকে আমার মনের সব কথা বলে দিব। বেশ কিছুক্ষণ পর টিয়ার জিমনার ক্লাস শেষ হয়ে গেছে, তারা বাড়ি চলে যাবে। জাঙ্কুককে ফোন করেছিল, সে আসছে এখনই। তারা দুজন জেনা ভার্সিটির মাঠে এসেছে, ওই সময় তার সামনে এসে কায় দাঁড়িয়েছে। তার হাতে একটা গোলাপ ফুল ছিল। তে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, অনেকদিন যাবত বলবো ভাবছিলাম কিন্তু বলা হয়নি, আর তার মাঝে তুমি অনেকদিন আসোনি তাই বলতেও পারিনি। কথাটা হচ্ছে আই লাভ ইউ। এটা শোনার পর তীর চোখ দুটো তো বড় বড় হয়ে আছে, আশেপাশে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। যেমনটা তীর ফিল হচ্ছে তেমনই জীবনাও ফিল করছে। সে তার ভাবিকে প্রপোজ করছে তার সামনে। কি হলো তে, চুপ করে আছো কেন? কিছু তো বলো। ভাইয়া, এসব আপনি কি বলছেন? আপনি আমার সিনিয়র, আর আপনি আমাকে কিভাবে বলতে পারছেন? আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে। এসব তুমি কি বলছো? বিয়ে হয়ে গেছে মানে? কবে, কি করে হলো? আর কার সাথে বা হয়েছে? কার সাথে হবে? আমার ভাইয়ের সাথে, মানে জাঙ্কুক ভাইয়ের সাথে তোর বিয়েটা হয়েছে। ও সরি তে, আমি জানতাম না যে তুমি বিয়ে করে ফেলেছো, আমি না জেনেই তোমাকে প্রপোজ করে ফেলেছি। ইটস ওকে ভাইয়া, কোনো প্রবলেম নেই। আচ্ছা তে, এই গোলাপটা কি তুমি নিতে পারো? এটা তোমার জন্য নিয়ে এসেছিলাম, কিছু মনে করো না, ভালোবাসা ভেবে নয়, এমনি জাস্ট ফ্রেন্ড হিসেবে বা সিনিয়র হিসেবে আমি এটা তোমাকে গিফট করছি। ও আচ্ছা ঠিক আছে, দিন আমাকে। তে মুচকি হেসে কায়ের কাছ থেকে গোলাপ ফুলটা নিয়েছে। আর এই সবকিছু দূর থেকে জাঙ্কুক দেখছিল, তার চোখ তো পুরো লাল হয়ে গেছে, রাগে গজগজ করছে। যেই কায় ওখান থেকে চলে গেছে অমনি জাঙ্কুক কোথা থেকে এসে যেন তের হাতটা শক্ত করে ধরে তাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে আসছিল। তে কিছু বুঝতেই পারেনি যে হঠাৎ করে জাঙ্কুক কোথা থেকে চলে এসেছে। আচমকা এমনটা হওয়াতে সে ভয় পেয়ে গেছে আর চিন্তা করছে জাঙ্কুক কি তাহলে সবকিছু দেখে ফেলেছে, এখন তার কি হবে? তেকে টানতে টানতে ভার্সিটি থেকে নিয়ে আসে। তোর সাহস কি করে হলো তে, যে তুই অন্য একটা ছেলের কাছ থেকে গোলাপ ফুল নিচ্ছিস? ভাইয়া তুমি সবকিছু দেখেছো, তুমি যা ভাবছো তেমনটা নয়। তে তো শুধুমাত্র তুই চুপ কর জীবিনা, আমি তোর কাছ থেকে কোনো কিছু শুনতে চাই না, দুজনেই গাড়িতে উঠে বস। টিয়া জীবিনা অনেক ঘাবড়ে গেছে, জাঙ্কুককে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে, সে প্রচুর রেগে গেছে। তারা দুজন চুপটি করে গাড়িতে বসে আছে আর জাঙ্কুক ড্রাইভ করছিল, অনেক স্পিডে ড্রাইভ করছিল। তারা দুজন তো ভয় পেয়ে গেছে। আরে ভাইয়া কি করছিসটা কি? আস্তে গাড়ি চালা, আমার তো এত কম বয়সে মরার শখ নেই, তুই অ্যাক্সিডেন্ট করে ফেলবি। তুই ভয়ে পুরো ঘেমে গেছে। জাঙ্কুককে দেখতে যে রাগে লাগছে
এসেছে, বাসায় নিয়ে না জানি তাকে কি করবে। জাঙ্কুক 30 মিনিটের রাস্তা 10 মিনিটে চলে এসেছে। জেনা বাড়ির কাছে এসে গাড়িটা থামিয়েছে, অমনি তে গাড়ি থেকে নেমে এক দৌড়ে বাড়ির ভিতরে চলে যায় আর জিমিনার রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়েছে। আর এখানে জাঙ্কুক গাড়িতে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সে তার রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। বলছিলাম যে ভাইয়া তুমি রাগ করো না, আগে আমার পুরো কথাটা শোনো, তারপর না হয়। জাঙ্কুক চুপটি করে বসে আছে, সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। জাঙ্কুককে চুপ থাকতে দেখে তারপর জিমিনা সবকিছু খুলে বলেছে যে শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে। জিমিনা তুই বাড়ি যা, তুমি তেকে কিছু বলো না, এখানে ওর কোনো দোষ নেই। তোকে আমি যেতে বলেছি, যা বলছি। জিমিনা বাড়ির ভিতরে চলে যায় আর জাঙ্কুক গাড়ি নিয়ে অন্য কোথাও চলে গেছে। আর এইদিকে জিমিনার রুমে দরজা বন্ধ করে বসে আছে আর নিজেকে বকাবকি করছে যে সে কেন ওই গোলাপ ফুলটা নিয়েছে। তার জন্য আজকে জাঙ্কুক কতটা রেগে আছে, এখন তার কি হাল হবে সে ভয়টাই পাচ্ছে। হঠাৎ করে দরজায় নক পড়লো, তে চমকে উঠেছে, তার বুকটা যেন ধুকধুক করছে। তে দরজা খোল, আমি এসেছি। জিমিনা, ও জিমিনা, আয় আয় ভিতরে আয়। জিমিনা, এখন আমার কি হবে? তোর ভাইয়ের যে পরিমাণে রেগে আছে, মনে হয় না যে আমি আজকে আর বাঁচবো। এখন আমার কি হবে রে? আমি কি করে কি করব? এই ব্যাপারে আমি তোকে কিছু বলতে পারছি না, কারণ তোরই তো দোষ। তুই কেন ওই গোলাপ ফুলটা নিতে গেলি? জানিস না তোর বড় আছে? এটাই তো আমার ভুল হয়েছে। এখন আমাকে ধরে পিটিয়ে মারলেও আমার ভুল সংশোধন হবে না। আমি এত টেনশন নিতে পারছি না। তোদের স্বামী স্ত্রীর ব্যাপার তোরা মিটিয়ে নে। আমি ওয়াশরুমে যাচ্ছি ফ্রেশ হতে। তে ভাইয়ের রুমে পায়চারি করছে। রাত্রে 10টা বাজে। তেকে অনেক জোরাজোরি করে ডাইনিং টেবিলে নিয়ে আসা হয়েছে। সে চুপ করে খাচ্ছে, কিন্তু তার চোখ যেন জাঙ্কুককেই খুঁজছে। কিন্তু সারা বাড়িতে তাকে কোথাও দেখতে পারছে না। এর মাঝে জাঙ্কুকের মা বলে ওঠে যে জাঙ্কুক বাড়িতে নেই, তার নাকি একটা কাজ পড়ে গেছে, আসতে আসতে রাত হবে। কথাটা শোনার পর তে তো অনেক খুশি হয়ে যাক, এখন হয়তো সে একটু নিশ্চিন্তে থাকতে পারবে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যে যার রুমে চলে গেছে। জিমিনা নিজের রুমটা লক করে দিয়েছে, যেন তে তার রুমে না আসতে পারে, জাঙ্কুকের সাথে ফেস টু ফেস কথা বলে। তে এখন কি করবে বুঝতে পারছে না। মনের মাঝে একরাশ ভয় নিয়ে জাঙ্কুকের রুমে ঢোকে। বিছানায় শুয়ে আছে, তার হাত পা ঠান্ডা হয়ে আছে ভয়ে। রাত্রে 2টো বাজে। সে বিছানায় এপাশ ওপাশ করছে, সে ঘুমাতে পারছে না। আর তার থেকে বড় কথা, জাঙ্কুক এখনো বাড়িতে ফেরেনি। তার এবার টেনশন হচ্ছে, জাঙ্কুক ঠিক আছে তো? তাকে নিয়ে চিন্তা করছিল। বেশ কিছুক্ষণ পর তে দরজা খোলার শব্দ শুনলো। তাকিয়ে দেখে জাঙ্কুক ঢুকছে রুমে। চুলগুলো এলোমেলো হয়ে আছে আর হাঁটতেও পারছে না, ব্যালেন্স হারিয়ে ফেলছে। কোন রকম দরজাটা বন্ধ করে সে তের দিকে এগোতে থাকে। তার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। সে তের কাছে আসতে যাচ্ছিল, তখনই সে ধপাস করে পড়ে যায়। জাঙ্কুক ভাইয়া, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? আর তোমার শরীর থেকে এত বাজে স্মেল কেন আসছে? তুমি কি ড্রিঙ্কস করেছো? তের মুখ থেকে ড্রিঙ্কসের কথা শুনে জাঙ্কুক ভাবতে লাগে, সে ড্রিঙ্কস কি করে করলো? সে তো এমন টাইপের ছেলে না। তখনই সে চিন্তা করতে লাগে, সে যখন রেগে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, তার অফিসে বসেছিল, নিজেকে শান্ত করার চেষ্টা করছিল। হঠাৎই তার একটা পুরনো ফ্রেন্ড আসে, ভার্সিটি কালের। মেয়েটার নাম ছিল কবিতা। সে জাঙ্কুককে পছন্দ করত, তাকে ভালোবাসতো, কিন্তু মন খুলে কখনো তাকে বলতে পারেনি। বা জাঙ্কুককে যতবারই বলার চেষ্টা করেছে, জাঙ্কুক মজা বলে উড়িয়ে দিয়েছে, কারণ তারা বেস্ট ফ্রেন্ডের মতো ছিল, সবসময় মজা করতো। তাই জাঙ্কুক ভেবেছে হয়তো কবিতা তার সাথে এটা মজা করছে, কিন্তু সে যে সত্যিকারে তাকে ভালোবাসে সেটা জানতো না। জাঙ্কুকের বিয়ের কথা শুনে ও তো প্রচুর রেগে গেছে। 1 বছর আগে কবিতা বিদেশে গিয়েছিল কিছু কাজের জন্য। জাঙ্কুকের বিয়ের খবর শুনে সে তাড়াহুড়ো করে দেশে চলে এসেছে। আর এসেই জাঙ্কুকের অফিসে আসে। আজকে তো জাঙ্কুকের মুডটা এমনিতেই ভালো ছিল না, তারপর কবিতা দেশে ফিরে এসেছে। কেবিনে ঢোকার পর তারা বেশ কিছুক্ষণ গল্প করে। জাঙ্কুকের বিয়ে হয়েছে, তাই জাঙ্কুক তাকে রেস্টুরেন্টে নিয়ে আসে ট্রিট দেওয়ার জন্য। জাঙ্কুক শুধু কবিতার জন্য খাবার অর্ডার করেছিল। সে বাড়িতে এসে ডিনার করবে বলেছিল, তাই নিজের জন্য কিছু অর্ডার করেনি। কিন্তু কবিতা জোর করে জাঙ্কুকের জন্য 1 গ্লাস জুস অর্ডার করেছিল, যেটাতে সে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিল। সে জাঙ্কুককে নিজের করে পেতে চেয়েছিল, যার জন্য এই কাজটা সে করেছে। কবিতা নিজের মতো করে খাচ্ছিল, ভেবেছে তার প্ল্যানটা কাজ করে গেছে, কিন্তু সে জানে না ওই রেস্টুরেন্টে জাঙ্কুকের আরেকটা ফ্রেন্ড এসেছিল। জাঙ্কুক যখন বিল পে করতে গেছে, ওই ফ্রেন্ডের সাথে তার দেখা হয়ে যায়। আর জাঙ্কুককে এমন অবস্থাতে দেখে সে জাঙ্কুককে নিজের সাথে নিয়ে আসে, যেখানে কবিতা বসে খাচ্ছিল। তার এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না যে জাঙ্কুক অলরেডি রেস্টুরেন্ট থেকে চলে গেছে। সে ভেবেছিল হয়তো জাঙ্কুক বিল পে করে তার কাছে ফিরে আসবে আর তারপর সে জাঙ্কুককে নিজের করে নেবে, কিন্তু সেটা আর হয়নি। জাঙ্কুকের ফ্রেন্ড তাকে বাড়িতে ড্রপ করে দিয়ে গেছে।
কি হলো? কথা কেন বলছো না? বলো, তোমার এমন অবস্থা কি করে হলো? তুমি কি ড্রিঙ্কস করেছো? না, আমার তেমন কিছু হয়নি। সর, আমি ঘুমাবো। উঠে ওখান থেকে চলে যেতে যায়, তখনই জাঙ্কুক তার হাতটা ধরে নিয়েছে। কি হলো? তুই কোথায় যাচ্ছিস আবার? না মানে কোথাও না, তুমি তো বললে যে তুমি ঘুমাবে, তাই। চুপ, একদম চুপ, বিছানা থেকে এক পাও লড়বি না। তুমি কি আমার উপর রেগে আছো? এই, তোকে ভাইয়া বলতে আমি কতবার মানা করেছি, তারপর এই একই কথা বলছিস? ও সরি, আসলে এতদিন যাবত ডাকছি তো, তাই নিজেকে সামলাতে পারছি না। আচ্ছা ভাইয়া, তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো? তোমার নাম ধরে? না, আমার নাম ধরে ডাকতে পারবি না, আমাকে জামাই বলে ডাকবি। কি? জামাই বলে ডাকবো? এমন ভাব করছিস মনে হয় কানে শুনতে পাস না। না মানে কি বলছো ভাইয়া? সত্যি কি তোমাকে আমি ওই নামে ডাকবো? আমাকে দেখে তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? আর তুই যদি আমাকে এই নামে ডাকতে না পারিস তাহলে কিন্তু তোকে অনেক বড় শাস্তি দেব। শাস্তি? এটার জন্য তুমি আমাকে শাস্তি দিবে? হ্যাঁ দেব, আমার যেটা মন চায় আমি সেটাই করব। আচ্ছা বলতো, তোকে কি শাস্তি দেওয়া যায়? না প্লিজ, তুমি আমাকে আর কোনো শাস্তি দিও না, তোমার শাস্তিগুলো খুবই ভয়ঙ্কর। আমি আর তোমাকে ভাইয়া বলে ডাকবো না, তারপরেও তুমি আমাকে কোনো রকম শাস্তি দিও না প্লিজ। ঠিক আছে, কিন্তু এখন যে তুই আমাকে ভাইয়া বলে ডাকলি তার জন্য তো একটু শাস্তি পেতেই হবে। আর তার সাথে দুপুরে তুই আমাকে প্রচুর রাগিয়েছিলি, তার শাস্তি তো তোকে পেতেই হবে। বিশ্বাস করো ভাইয়া, দুপুরে যেটা হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না। ওই কাই ভাইয়াই তো না বুঝে এসব করে ফেলেছে। তারপর আমি তাকে সবকিছু বলেছি যে আমার বিয়ে হয়ে গেছে। আর তাছাড়া তোমার মতো এত সুন্দর হ্যান্ডসাম হাজবেন্ড থাকতে আমি কেন অন্য ছেলের দিকে তাকাবো বলো তো? সত্যি বলছিস না নাটক করছিস? না না, আমি নাটক কেন করব, একদম সত্যি বলছি। ঠিক আছে, যা বিশ্বাস করলাম। তাহলে এখন একটা কিস কর। কি কিস করব? মানে কোথায়? ও গড, তুই তো কিছুই বুঝতে পারিস না। কবে বুঝবি তুই আমাকে বলতো? বুঝবো? কি বুঝবো তোমাকে? আমার মাথা বুঝবি, তোকে কিছু বুঝতে হবে না। আমি তোকে যেটা করতে বলছি তুই সেটাই করবি। না, আমি এসব করতে পারবো না, আমাকে অন্য কিছু করতে বলো। সত্যিই পারবি না বলছিস? ভালো করে ভেবে বল। সত্যি বলছি, আর তাছাড়া আমি ওইসব পারি না। আচ্ছা, তোমাকে গালে কিস করলে হবে? হ্যাঁ চলবে, আমি যেখানে যেখানে ইশারা করব তুই সেখানে সেখানে কিস করবি। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে তারপর নিজের চোখ দুটো বন্ধ করে জাঙ্কুকের কাছে চলে আসে। সে প্রথমে জাঙ্কুকের দুই গালে কিস করে, তারপর কপালে, আর তারপর তার গলায় একটা কিস করেছে। না চাওয়া সত্ত্বেও তাকে এটা করতে হয়েছে, না হলে এর থেকে বড় শাস্তি তাকে পেতে হবে। তে জাঙ্কুকের কাছ থেকে চলে আসতে যাবে, আর ঠিক সেই সময় জাঙ্কুক তে কামড়টা শক্ত করে চেপে ধরে আর নিচের ঠোঁটের সাথে তের ঠোঁট মিলিয়ে দিয়েছে। হঠাৎ করে এমন কিছু হয়ে যাবে তে কল্পনা করতে পারেনি। সে তো পুরো ব্যাবাচিকা খেয়ে গেছে। তার সাথে কি হচ্ছে সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। যখন সে বুঝতে পেরেছে তখন সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই করতে পারেনি। সে ব্যর্থ হয়েছে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তাকে ছেড়ে দেয়। এটা তুমি কি করেছো? জাঙ্কুক কিছু বলে না, সে সোজা থেকে নিজের বুকে টেনে নিয়েছে এবং তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। এক ফুটাও নড়াচড়া করতে পারছিল না, তাই বাধ্য হয়ে সে জাঙ্কুককে জড়িয়ে ধরে তার সাথে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা জাঙ্কুক ফ্রেশ হয়ে বসে আছে, তার মাথাটা ভাল লাগছে। আর তাছাড়া রাত্রে কি হয়েছিল তার কিছু মনে পড়ছে না। আচ্ছা তে, কালকে রাতে কি কিছু হয়েছিল? ভাই এইসব কেন জিজ্ঞাসা করছে? তাহলে কি ও সবকিছু ভুলে গেছে? ভালোই হয়েছে ভুলে গেছে। কই না তো, কালকে কিছু হয়নি। আর তাছাড়া তুমি কিন্তু কালকে বাড়িতে ড্রিঙ্কস করে এসেছিলে, এটা কিন্তু একদম ঠিক না। তুমি জানো কালকে তুমি তোমার মাঝেই ছিলে না, আর এসব কখনো ছাইপাশ খাবে না। আমি যতদূর জানি তুমি তো এই টাইপের ছিলে না, তুমি তো এসব কখনো খাওনি। তাহলে কালকে এমনটা কেন করেছো? তে নিচে চলে যায় কাজ করার জন্য, আর জাঙ্কুক রুমে বসে বসে ভাবছে সে কি করে ড্রিঙ্কস করলো। সে তো কিছু খায়নি, শুধুমাত্র জুসটা খেয়েছিল। তাহলে কি করে কি হলো? তাহলে কি ওই রেস্টুরেন্টের ওয়েটার ভুল করে তার ড্রিঙ্কসে নেশা জাতীয় কিছু মিশিয়ে দিয়েছিল? জাঙ্কুক বসে বসে চিন্তা করছে, তখনই তার বাবা আসে। বাবা, তুমি এখানে? কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, তোকে কিছুদিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। ঢাকার বাইরে? কিন্তু কেন? কেন আবার ঘুরতে? তে আর তে যাবি, এসবের কি দরকার বাবা? শুধু শুধু তের পড়াশোনাটা নষ্ট হবে। আর এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা পরে একসময় ঘুরে আসবো। না, এখনই যাবি তোরা। আর শোন, বেশি দূরে কোথাও যেতে হবে না, আমাদের যে পুরনো বাগান বাড়িটা আছে সেখান থেকে গিয়ে ঘুরে আয়। কিন্তু বাবা,
অফিসে তো অনেক কাজ আছে, আর তাছাড়া আমি কোনো কাজের বাহানা বা কিন্তু শুনতে চাই না। যেটা বলেছি সেটাই কর। আমি তোর খালাকে ফোন করে বলে দিয়েছি, সে সবকিছু গুছিয়ে রাখবে। জাঙ্কুক তার বাবার কথার উপর আর কথা বলতে পারে না, তাই সে রাজি হয়ে গেছে। রাতের বেলা তে খাওয়া দাওয়া শেষ করে যখন রুমে ঢোকে, তখনই জাঙ্কুক তার পথ আটকায়। কি ব্যাপার তে, চুরি তো দেখছি খুব ভালো শিখেছিস। তা চুরি করা আমটা খেতে কেমন লেগেছিল? আম? কিসের আম? আর কিসের চুরির কথা বলছো? আমি আর জিমনাত তো ছাদে বসে আম খাইনি। তার মানে তোরা দুজন মিলে ছাদে লুকিয়ে লুকিয়ে আম খাচ্ছিলি, তা আবার চুরি করে? এই যা, নিজের পায়ে নিজের কুড়ুল মেরেছি। ইস, আমার মুখটা খুব ভালো চলে। যে বাগান থেকে তুই আম চুরি করেছিস, সেই বাগানের মালিক এসে আমার কাছে বিচার দিয়ে গেছে। আমাদের বাড়ির বউ নাকি ওনার বাগান থেকে আম চুরি করেছে। তার মানে সেটা তুই ছিলি। চুপ করে কেন আছিস? বল কিছু। মানে সরি জামাই। হোয়াট? কি বললি তুই? কই নাটক কিছু না, আজকের মতো সরি। দেখো অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়ি, কালকে আমার অনেক কাজ আছে। তে বিছানায় চলে যায়, আর জাঙ্কুক এখানে দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। এই মাত্র তে তাকে কি বললো সে তো নিজেও জানে না যে সেই থেকে এটা বলতে বলেছিল, সে ভুলে গেছে। জাঙ্কুক তার কল্পনায় হারিয়ে গিয়েছে। পরের দিন সকালে তারা দুজন রেডি হয়ে বের হয়ে যায় তাদের বাগান বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর তারা ওই বাড়িতে এসে পৌঁছায়। তে আসার পর তো খুবই মুগ্ধ হয়ে গেছে, কারণ বাড়ির পরিবেশটা অনেক সুন্দর ছিল। যেদিকে তাকাচ্ছে সেদিকে নানা রঙের ফুল। যে রাস্তা দিয়ে এসেছে পুরো রাস্তার চারদিকটা ঘিরে আছে অসংখ্য ফুলের গাছ। চারপাশে রয়েছে তার সবথেকে ফেভারিট ফুল গোলাপ ফুলের গাছে। গোলাপ ছাড়াও আরো বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে। চারপাশে তো ফুলের গন্ধে মন ফুরফুরে হয়ে যাচ্ছে। তের নজর পড়েছে একটা গোলাপের দিকে। সেই গোলাপটা অসম্ভব সুন্দর ছিল, লাল গোলাপ। সে সামনে এগিয়ে যায়, গোলাপটা ধরতে যাবে, ঠিক ওই সময় জাঙ্কুক তার হাতটা ধরে ফেলেছে। কি করছিসটা কি? তুই জানিস না ফুল গাছে সুন্দর, হাতে নয়, তাই বলছি ফুল ছিড়বি না। ইস, ভাইয়াকে এখনই আসতে হলো। কোথায় ভেবেছিলাম ফুলটা ছিঁড়ে আমার মাথায় গুজবো, তা না, ঠিক সময় মতো চলে এসেছে। আমার মনের ইচ্ছে এক বালতি পানি ঢেলে দিয়েছে। অবশ্য কথাটা সত্যিই বলেছে। এত রেগে লাভ নেই, চল ভিতরে চল। তারপর তারা দুজন বাড়ির ভিতরে চলে আসে। বাড়িটা অনেক বড় ছিল আর অনেক পুরনো ফার্নিচারে ভরা রয়েছে, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিল। এই বড় বাড়িতে তারা মাত্র 3 জন ছিল। তে, জাঙ্কুক আর তাদের একজন খালা, জিসু খালা। সে একাই বাড়িতে থাকতো, আর একটা ছেলেও রয়েছে। বাড়িটা বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভিতরে আসতে তে ঠিক ততটাই ভয় পাচ্ছে। একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, তের ভয় পাচ্ছে। জাঙ্কুকের তো বেশ লাগছে তের এমন ভয় মাখা মুখটা দেখতে। তার মাঝে সে রুমে এসে কিছু হরর মুভি দেখছিল, যেটাতে তে আরো বেশি ভয় পেয়ে গেছে। এসব তুমি কি করছো? হ্যাঁ, এত বড় বাড়িতে কোনো মানুষ নেই, আমি এমনিতেই ভয়ে আছি, আর তার উপর তুমি এসব মুভি দেখছো? বন্ধ করে বলছি। আমি দেখছি তোর প্রবলেম কোথায়। তোর তো সমস্যা হলে রুম থেকে বের হয়ে যা না। দেখো, এখানে তো আমরা দুজন ঘুরতে এসেছি, তুমি আমাকে দেখে শুনে রাখবে। আমি তোমার স্ত্রী, তা না তুমি আমাকে উল্টো ভয় দেখাচ্ছ। ওরে বাবা রে বাবা, মেয়ের মুখে কথা ফুটেছে শোনো। প্লিজ বন্ধ করো, আমার অনেক ভয় লাগছে। এত বড় বাড়িতে আমরা মাত্র 3 জন মানুষ। তো কি হয়েছে, মনটাকে বড় করতে শিখ। এত ছোট মন নিয়ে কোথাও গিয়ে থাকতে পারবি না। যা, আমার জন্য খাবার নিয়ে আয়। খাবার নিয়ে আসবো মানে? আমি কেন আনতে যাবো? জিসু খালানা বলেছে উনি খাবার নিয়ে আসছে, তাহলে আমি কেন? তুই যা, গিয়ে ওনাকে হেল্প কর। আমরা এসেছি, ওনার উপর অনেকটা চাপ পড়ে যাবে। তুই না বাড়ির বউ, যা ওনাকে গিয়ে সাহায্য কর। তে ফ্রেশ হয়ে নিচে চলে আসে আর জাঙ্কুকের জন্য খাবার নিয়ে আসে। খাবারটা রেখে দিলে কেন? আয় আমার পাশে এসে বস আর আমাকে খাইয়ে দে। এখন আবার তোমাকে খাইয়ে দিতে হবে? আমাকে দেখে কি তোমার কাজের মেয়ে মনে হচ্ছে? যখন যেটা হুকুম করবে আমাকে সেটাই পালন করতে হবে। আমার মুখের উপর কথা বলছিস? তুই জানিস না একবার আমার রাগ উঠে গেলে তারপর আমি তোর কি হাল করব? হ্যাঁ জানি তো, সুযোগ একটা পেয়েছো, বারবার এই কথা বলে আমাকে ভয় দেখাবে। দাঁড়াও, খাইয়ে দিচ্ছি তোমাকে। একটা কথা শোন, বলে রাখছি, না হলে পরে আবার বলবি যে আমি একটু পরপর হুকুম করছি। খাওয়ানোর পর আমার মাথাটা টিপে দিবি। আরে বাহ, আরো কিছু থাকলে সেটা বলো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এখানে আমাকে কেন নিয়ে এসেছো? ঘুরতে নিয়ে এসেছো নাকি তোমার সেবা যত্ন করতে নিয়ে এসেছো? ধরে নে দুটোই। এদিকে আয় তাড়াতাড়ি, আমার অনেক খিদে পেয়েছে। তারপর তে জাঙ্কুকের পাশে বসে তাকে খাইয়ে দিচ্ছিল। খাওয়ানোর পর সে জাঙ্কুকের মাথা টিপে দিচ্ছিল আর তাকে গালাগালি করছিল। শালা বাদর, সে কখন থেকে আমাকে দিয়ে কাজ করাচ্ছে, মাথা টিপছে। প্রায় 1.5 ঘন্টা হয়ে যায় আমি তার মাথা টিপছি, আর ওকে দেখো কি আরাম
আরামে শুয়ে আছে, আর এখানে আমি কষ্ট করছি। ইচ্ছে তো করছে যে মাথার সবকটা চুল আমি ছিঁড়ে ফেলি। উফ, আর পারছি না, আমার হাতের আঙ্গুলগুলা ব্যথা করছে। আমি যদি কখনো ছোটখাটো ভুল করি তখন সেটা শাস্তি দেওয়ার জন্য পাগল হয়ে যায়, আর এখানে যে আমি কষ্ট করছি সেটা দেখতে পাই না। কিছু একটা করতে হবে, তে চিন্তা কর কি করা যায়, কি করা যায়। হ্যাঁ, আইডিয়া পেয়েছি। বলছিলাম যে জাঙ্কুক ভাই, না না ভাইয়া বলা যাবে না, আমাকে অন্য কিছু ট্রাই করতে হবে। আমি বলছিলাম যে শোনো না জামাই, আমার হাতটা অনেক ব্যথা করছে, অনেকক্ষণ ধরে টিপছি, তো এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর পারছি না, এই তোমাকে কথা দিচ্ছি আর কখনো তোমার কথার অবাধ্য হব না। তুমি যেটা বলবে আমি তেমনটাই করব। কি বললি তুই? আরেকবার বলতো শুনি। কি বলেছি মানে? তোমাকে জামাই বলেছি। তুমি তো সেদিন রাতে আমাকে বলেছিলে তোমাকে জামাই বলে ডাকতে, তাই আজকে এই নামেই তোমাকে ডাকছি। অবশ্য নামটা অনেক সুন্দর, তোমার সাথে অনেক মানিয়েছে। আর শোনো না, তোমাকে আরেকটা কথা বলার ছিল। এ কি, তুই আমার কাছে কেন আসছিস? এমনি আমার ইচ্ছে করেছে তাই এসেছি। আর শোনো, তোমাকে এখন আমি এই নামেই ডাকবো, ঠিক আছে? ঠিক আছে, আজকের মতো মাফ করে দিচ্ছি। যা বিছানায় শুয়ে পড়। তুই তো মহা খুশি হয়ে যায়, সে বিছানায় শুয়ে পড়েছে। রাতের 10টা বাজে। তুই বিছানায় এপাশ ওপাশ করছে, আর অন্যদিকে জাঙ্কুক ঘুমিয়ে পড়েছে। এই বাগান বাড়িটা গ্রামের সাইডে হওয়ায় খুব একটা রাত না হলেও বোঝা যাচ্ছে যে গভীর রাত হয়ে গেছে। তের চোখে ঘুম আসছে না, বাতাসে পর্দাগুলা এলোমেলো হচ্ছে। হঠাৎ কেমন যেন একটা শব্দ হচ্ছে। বারবার এমনটা হওয়ায় তের ভয় যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। তার উপর রুমের লাইটগুলো অফ করা। তুই ছোটবেলা থেকেই অন্ধকারে ভয় পেত, তাই সবসময় রুমের মাঝে লাইট অন করে ঘুমায়। কিন্তু এখানে এসে সবকিছু বদলে গেছে। হঠাৎ করে বাইরে থেকে কেউ একজন জোরে শব্দ করে উঠেছে। মনে হচ্ছে সে নিজেকেই বাঁচানোর চেষ্টা করছে। তের ভয় যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। কিছুই বুঝতে পারছে না যে এমন শব্দ কোথা থেকে আসছে। মাঝখানে ফুলবালিশ ছিল, সেগুলো সরিয়ে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। আচমকা তের এমন কাণ্ডে জাঙ্কুক অবাক হয়ে যায়। তার ঘুম প্রায় ভেঙে গিয়েছিল, তারপরেও কিছু বলেনি। মুচকি হেসে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে দুজন ব্রেকফাস্ট করে বসে আছে। তে ফোন টিপছিল। এর মাঝে জাঙ্কুক বলে উঠছে, শোন, তোকে একটা কাজ দিচ্ছি। জানিসই তো মাংসটা আমার খুবই ফেভারিট, তাই আজকে তুই আমার জন্য মাংস রান্না করবি। হোয়াট? কি বলছো? কি মাংস? তো আবার আমি রান্না করব? জাঙ্কুক ভাইয়া, মানে জামাই, তুমি খুব ভালো করেই জানো যে আমি রান্না বান্না কিচ্ছু পারি না, আর মাংস তো অনেক দূরে। মাংসের মটাও আমি পারি না। পারিস না তো কি হয়েছে, জিসু খালা তো আছে, তার কাছ থেকে শিখে নিবি। আর তাছাড়া তোর বিয়ে হয়ে গেছে, সংসার করবি, রান্না বান্না জানবি না? যা শিখে নে। প্লিজ এমনটা করো না, আমরা ঘুরতে এসেছি। আমাদের এত সুন্দর মুহূর্তগুলা আমাকে এই রান্নাঘরে পাঠিও না, আমি রান্না করতে পারবো না। প্লিজ আমাকে অন্য কিছু করতে বলো। এই ক্ষেত্রে অন্য কিছু করা যাবে না, তুই রান্না বান্না পারিস না, তাই এখান থেকে রান্না শিখে তারপরে বাড়িতে ফিরবি। যা এখন। ধ্যাত, ভাল লাগে না। আমি যেখানে কেন এসেছিলাম আল্লাহ জানে। এখানে আসা আমার একদম ঠিক হয়নি। তে বকবক করতে করতে রান্নাঘরে চলে আসে। বলছিলাম যে জিসু খালা মাংসটা কিভাবে রান্না করতে হয় আমাকে বলে দিবে, আর আমাকে একটু সাহায্য করো তো। তুমি সবকিছু কেটে কুটে দাও, আমি জাস্ট একটু পরিবেশন করে দিব, ঠিক আছে? যে না বলেছি জিসু খালার সাহায্য নিতে, অমনি সকল সাহায্য জিসু খালা করবে এমনটা তো হবে না। মাংস কি করে রান্না করতে হয় সেই রেসিপিটা শুধু বলে দিবে, আর বাকি সবকিছু তুই করবি, সকল কাটাকুটি তুই করবি। হ্যাঁ, আমি কাটাকুটি করব? আমার হাত কেটে গেলে তারপর? আর তাছাড়া আমি হাতে এই মাত্র নেল পলিশ লাগিয়েছি, আমি কাটাকুটি করতে পারবো না। নিকুচি করেছে তো নেল পলিশের। আমি যেটা বলেছি সেটাই হবে। জিসু খালা, তুমি তাকে শুধু রেসিপিটা বলে দাও, আর তারপর আমার সাথে এসো, আমার কিছু কাজ আছে। যেমন কথা তেমন কাজ। মাংসের রেসিপিটা বলে জিসু ওখান থেকে চলে যায়। এখন আমি কি করব? জিসু খালা তো চলে গেছে, রেসিপি কি বলেছে সব তো আমার মাথার উপর দিয়ে গেছে। এখন আমি কি করে কি করব? কাটাকুটি না কোনোভাবে ম্যানেজ করে নিব, কিন্তু রেসিপি আমি তো ভুলে গেছি। এখন কি করব? ইস, না পারলে তো জাঙ্কুক ভাই আমাকে আবার শাস্তি দিবে। আমি কোথায় ফেসে গেছি? এখানে আমি কেন এসেছি? প্লিজ কেউ এসে আমাকে দুগালে দুটো থাপ্পড় মারো। এখন আমি কি করব? কি করে কি রান্না করব? সময় তো শেষ হয়ে যাচ্ছে। কি করা যায়, কি করা যায়? আইডিয়া। আমি তো চিন্তা কেন করছি? জিসু খালা চলে গেছে তো কি হয়েছে? আমার ইউটিউব আন্টি তো আছে, ইউটিউব আন্টির কাছ থেকে তো আমি ভালোভাবে শিখে নিতে পারবো। আরে ধ্যাত, কিসের জিসু খালা, আমার ইউটিউব আন্টি বেস্ট। তারপর তে তার ফোনে ইউটিউব বের করে রান্নার রেসিপি দেখে নেয়, আর সেই অনুযায়ী রান্না করেছে। ব্যাস, এই তো হয়ে গেছে। রান্না তো পুরো শেষ হয়ে গেছে, কালারটাও অস্থির হয়েছে।
টেস্টটাও মোটামুটি ভালো আছে। জানি না তার জিহ্বায় কেমন লাগবে। এত ভালোবেসে রান্না করেছি, এত ভালোবাসা ঢেলেছি, স্বাদ তো হতেই হবে। রান্না শেষ হওয়ার পর তে খাবারগুলো জাঙ্কুকের কাছে নিয়ে আসে। জাঙ্কু খাবার খাচ্ছিল। প্রথমে তো সে অবাক হয়ে যায়, তে এত ভালোভাবে রান্না করেছে, কি করে সম্ভব? কি হলো বলো, কেমন হয়েছে? এভাবে হা করে তাকিয়ে আছো কেন? এতটাও খারাপ না, খাওয়া যায়। তার মানে আমার খাবারটা ভালো হয়েছে, তাই তো? হ্যাঁ হয়েছে, এত খুশি হওয়ার কিছু নেই। এখন তো আমি তোমার কথা মতো তোমাকে রান্না করে খাইয়েছি। আমার একটা কথা রাখতে হবে। কথা? কিসের কথা? বলছিলাম কি, আমরা কি একটু বাইরে ঘুরে আসতে পারি? ও এই কথা, তাহলে জানা তোকে বারণ কি করেছে? আমি কি না করেছি ঘুরতে? হ্যাঁ ঠিক আছে, আমি যাব, কিন্তু তোমাকে আমার সাথে যেতে হবে। একা একা আমার ভয়, মানে থুকু, একা একা আমার ভালো লাগবে না। একা কেন যাবি? জিসু খালাকে সাথে নিয়ে যা। উনি গেলে কি আর তোমাকে বলতাম নাকি? না মানে উনি যাবে না, ওনার কাজ আছে। উনি কেন আমার সাথে যাবে? উনি কি আমার হাজবেন্ড নাকি? তুমি তো আমার হাজবেন্ড, আর তুমি আমার সাথে যাবে? চলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, খাওয়া শেষ করে নিই, তারপর যাব। খাওয়া শেষ করে জাঙ্কুক থেকে নিয়ে বের হয়ে যায় ঘুরতে। গ্রামীণ এক রাস্তা, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দর সুন্দর খাল বিল আর নদী। মাটির রাস্তায় চারপাশে রয়েছে ছোট থেকে শুরু করে বড় বড় সব ধরনের গাছ। তাদের মাঝখানে রয়েছে ছোট ছোট কিছু ঘর বাড়ি। তারা অনেকক্ষণ যাবৎ হেঁটে যাচ্ছে। পাক্কা 2 ঘন্টা হয়ে গেছে তারা দুজন হেঁটে হেঁটে আসছে। এর পায়ে ব্যথা ধরে গেছে, সে আর হাঁটতে পারছে না। উফ, আমি আর যেতে পারছি না, আমার পাটা পুরো ব্যথা হয়ে গেছে। চলো আর কোথাও যাব না, বাড়ি ফিরে যাই। জাঙ্কুক আর কথা বাড়ায়নি। তারা দুজন তাদের বাড়ির দিকে রওনা হয়েছে। তে হাঁটা শুরু করেছে, কিন্তু তার পা ব্যথা করছিল, তাই আস্তে আস্তে হাঁটছিল। তার পা পুরো অবশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তারপরেও যথাসম্ভব হাঁটার চেষ্টা করছে। হঠাৎ করে আচমকা জাঙ্কুক দেখে কোলে করে নিয়েছে। এমন ঘটনায় তো তে ঘাবড়ে গিয়েছিল, তাই সে জাঙ্কুকের শার্টটা খামচি দিয়ে ধরেছে। জাঙ্কুক দেখে কোলে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে। এসব তুমি কি করছো? আমাকে নিচে নামাও, কেউ দেখে ফেললে কি বলবে বলো তো? তুই থামবি? কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। খুব তো শখ করে এসেছিলি, ঘুরবি কোথায়? এখন তো হাঁটতেই পারছিস না। একদম মজা করবে না, আমি কতটা হেঁটে হেঁটে এসেছি তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি তো, তা আমিও তো হেঁটে এসেছি। কই আমার পায়ে তো ব্যথা ধরলো না। সে তুমি আমার থেকে শক্তিশালী আর পুরুষ মানুষ, তাই তোমার শরীরে শক্তি বেশি। তাই এতদিনে বুঝতে পেরেছিস আমার শরীরে শক্তি বেশি? তাহলে সবকিছু জেনে শুনে আমার সাথে কেন লাগতে আসিস তুই? আমি তোমার সাথে কেন লাগতে যাব? তুমি তো সবসময় আমার পেছনে পড়ে থাকো। তুই কখনো বুঝতে পারবি না তে যে আমি তোকে কি বলতে চাইছি।